বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই বিজ্ঞান বিষয় আজকে অনলাইন ক্লাসে। আমরা আজকে বায়ু এই অধ্যায়টি থেকে কি পড়ছি দেখো, বায়ু দূষণ সম্পর্কে জানবো এবং এই বায়ু দূষণের কারণ, পরিবেশের উপর বা স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধের উপায় সম্পর্কে পড়ব। প্রথমেই বায়ু দূষণ কী সেটা জেনে নিই। যখন বায়ু কিন্তু পরিবেশের একটি উপাদান, সেটা আমরা জানি। এই উপাদানটি আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। কিন্তু যখন এই উপাদানটি গুণগত মানের পরিবর্তন হয়, অর্থাৎ এর সাথে ক্ষতিকর কোনো পদার্থ মিশ্রিত হয়ে যায়, তখন আর সেটি আমরা ব্যবহার করতে পারি না, মানে আমাদের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তখন যে অবস্থাটি হয় সেটিকে বলা হয় বায়ু দূষণ। তাহলে বায়ু দূষণ কাকে বলি? যখন বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ, যেমন ধূলিকণা, বিভিন্ন ধরনের গ্যাস, ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশ্রিত হয়, তখন কিন্তু বায়ুটা দূষিত হয়ে যায়। মানে তখন বায়ুর এই স্বাভাবিক গুণগত মানের পরিবর্তন হয়, আর সেটাকেই বলা হয় বায়ু দূষণ। এই বায়ু দূষণ আমাদের স্বাস্থ্যের জন্য বা জীবের জন্য ক্ষতিকর। তো চলো এখন আমরা দেখি বায়ু দূষণের কারণ বা কীভাবে বায়ুটা দূষিত হচ্ছে। আমরা যেহেতু বলেছি যে বিভিন্ন ক্ষতিকর পদার্থ বায়ুতে মিশে যাচ্ছে, এখন কীভাবে এই পদার্থগুলো বায়ুতে মিশছে। মূলত বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে বলা যায় আমাদের কর্মকাণ্ড, মানে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডই কিন্তু বায়ু দূষণের প্রধান কারণ। কারণ আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি। এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে গ্যাস সৃষ্টি হয় বা ক্ষতিকর এই ধোঁয়া বা গ্যাস, এগুলো কিন্তু বাতাসের সাথে মিশে যাচ্ছে। আর এই কারণেই যে ক্ষতিকর গ্যাসগুলো বা ক্ষতিকর ধোঁয়া এই বাতাসে মিশে কিন্তু বায়ুকে কী করছে? দূষিত করছে। আর এই জীবাশ্ম জ্বালানি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? বিভিন্ন কলকারখানায় ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের জ্বালানি, আর সেখান থেকেও কিন্তু ধোঁয়া তৈরি হচ্ছে। এই ধোঁয়াগুলো বাতাসে মিশে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে আমাদের যে নির্মাণ সামগ্রী ইট, এই ইট তৈরির কারখানাটিকে কি বলা হয়? ইটের ভাটা, যেখানে ইট পোড়ানো হয়। এই ইটগুলো পোড়ানোর ফলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকর গ্যাস ধোঁয়া সৃষ্টি হয়, কালো ধোঁয়া সৃষ্টি হয়। এই কালো ধোঁয়াগুলো যখন বাতাসের সাথে মিশে যাচ্ছে, তখন কিন্তু ক্ষতিকর পদার্থ বাতাসে মিশ্রিত হচ্ছে এবং ফলে বায়ু দূষিত হচ্ছে। এছাড়াও যানবাহনের কালো ধোঁয়া থেকেও কিন্তু বায়ু দূষণের, মানে যানবাহনের কালো ধোঁয়াও বায়ু দূষণের একটি কারণ। এছাড়াও আমরা প্রায় সময় কিন্তু দেখি যে রাস্তার ধারে যে কিছু পরপর দেখা যায় যে ময়লা আবর্জনা একত্রিত করে কি করানো হয়? পোড়ানো হয়। এতেও কিন্তু বায়ু দূষিত হয়, কারণ এগুলো পোড়ানোর ফলে যে ধোঁয়াটা তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি হয়। এই গ্যাস কিন্তু বায়ুর সাথে মিশে যাচ্ছে, ফলে কি হচ্ছে? বায়ু দূষিত হচ্ছে। আবার যেখানে সেখানে ময়লা আবর্জনা আমরা প্রায় সময় নিজেরাও হয়তো বা ফেলতে দেখি যে রাস্তার ধারে যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে, সেখান থেকেও কিন্তু এগুলো পচে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়। আর এই দুর্গন্ধ কিন্তু বাতাসের সাথে মিশে বায়ুকে কী করছে? দূষিত করছে। তো বন্ধুরা, বায়ু দূষণের কতগুলো কারণ আমরা জেনে নিলাম। এবারে চলো আমরা দেখি মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের উপর এই বায়ু দূষণের কী প্রভাব রয়েছে।
বায়ু দূষণ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ এই দূষিত বা আমরা বাতাসের সাথে যখন বাতাসে কি গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি, যখন আমরা এই বায়ুটা আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের প্রশ্বাসের সাথে গ্রহণ করছি, এই বাতাসের সাথে কিন্তু এই ধরনের গ্যাস বা এই ধূলিকণা এগুলোও কিন্তু আমাদের ফুসফুসে কি হচ্ছে, চলে যাচ্ছে। আর এর ফলে আমাদের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত বিভিন্ন রোগ, এমনকি হৃদরোগ সহ মানে অন্যান্য বিভিন্ন রোগে আমরা কী করছি, আক্রান্ত হচ্ছি। তো বন্ধুরা বুঝতে পারছো যে বায়ু দূষণের কারণে আমাদের কতটা মারাত্মক ক্ষতি হচ্ছে। শুধু যে মানুষের ক্ষতি হয় বা মানুষই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তা কিন্তু না, এই বায়ু দূষণ আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। যেমন জীবাশ্ম জ্বালানি আমরা যে পোড়াচ্ছি, এর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়াচ্ছে। আর এই গ্যাস যদি বাড়তে থাকে বা এই গ্যাস বেড়ে যাওয়ার ফলে বাতাসে যখন এই গ্যাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, মানে পৃথিবীর গড় তাপমাত্রাটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে ইদানিং প্রচণ্ড গরম পড়ছে বা অনেক সময় দেখা যাচ্ছে যে গরম মাত্রা ছেড়ে যাচ্ছে বা অতিরিক্ত পরিমাণে গরম। এটার কারণ কিন্তু এই পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বেড়ে যাওয়াটা। আবার এর সাথে সাথে কিন্তু অ্যাসিড বৃষ্টিও দেখা দিচ্ছে, এবং কলকারখানার ধোঁয়া থেকে যে সৃষ্ট গ্যাস, মানে এই ধোঁয়ার সাথে কিন্তু বিভিন্ন ক্ষতিকর গ্যাস বাতাসে মিশে যাচ্ছে। আর এই বাতাসে মিশে যখন এগুলো মেঘ সৃষ্টি করছে, এই মেঘের সাথে এই গ্যাসগুলো কিন্তু মিশ্রিত হচ্ছে। আর মেঘ থেকে যখন বৃষ্টি হয় তখন এই গ্যাসও বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে পড়ে। এই গ্যাস ফলে কিন্তু এই ধর অ্যাসিড তৈরি হচ্ছে, এই গ্যাসের সাথে এগুলো মিশ্রিত হয়ে বিভিন্ন প্রকার গ্যাস মিশ্রিত হয়ে অ্যাসিড তৈরি করছে, এবং বৃষ্টির সাথে যখন পড়ছে তখন যে বৃষ্টিটা হয় সেটাকেই বলা হয় অ্যাসিড বৃষ্টি। আর এই অ্যাসিড বৃষ্টি যখন হয় সেটা কিন্তু জীবের জন্য ক্ষতিকর। আর এমনকি এই অ্যাসিড বৃষ্টির ফলে জীব মারাও যেতে পারে। আর পৃথিবীর উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে তো ধীরে ধীরে কি হচ্ছে, উষ্ণতা যত বাড়বে, আমরা জানি যে আমাদের মেরু অঞ্চলে বরফ জমাকৃত আছে, এই বরফগুলো গলতে শুরু করছে। আর এর ফলে যখন বরফগুলো গলে যাবে তখন কি হচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে এবং নিম্নাঞ্চলগুলোও কিন্তু কি হচ্ছে, ধীরে ধীরে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে বন্ধুরা দেখলাম যে আমরা যে বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি পরিবেশের উপরেও কিন্তু একটি ক্ষতিকর প্রভাব ফেলছে। তাহলে বায়ু দূষণের কারণ এবং ক্ষতিকর প্রভাব যেহেতু জানলাম, এর থেকে কি প্রতিরোধের কোনো উপায় নেই? অবশ্যই আছে। আমরা এখন জানব বায়ু দূষণ প্রতিরোধের উপায়, কিভাবে আমরা এই বায়ু দূষণকে রোধ করতে পারি। প্রধানত শক্তির ব্যবহার কমিয়ে আমরা কি করতে পারি, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। যেমন কিভাবে আমরা শক্তির ব্যবহার কমাতে পারি, যেমন বাতি বন্ধ রেখে অপ্রয়োজনীয় আমরা যদি বাতি না জ্বালাই তাহলে কিন্তু শক্তির ব্যবহার কমবে, ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহারও কমবে। আবার যেহেতু যানবাহন থেকে কালো ধোঁয়া সৃষ্টি হচ্ছে, এবং এই ধোঁয়া যেহেতু বায়ু দূষণের একটি কারণ, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যতটা সম্ভব গাড়ি ব্যবহার কম করে তার পরিবর্তে যদি পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করতে পারি, সেক্ষেত্রেও আমরা কিন্তু এভাবে বায়ু দূষণ রোধ করতে পারি। এছাড়াও আছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, মানে যেখানে যেখানে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে তার আমরা যদি বিকল্প সম্পদের ব্যবহার করতে পারি, যেমন সৌর বিদ্যুৎ ব্যবহার করে বা উইন্ডমিল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহারটা কমাতে পারি। আবার একটি জিনিসের পুনর্ব্যবহার, মানে একটি জিনিসে বারবার ব্যবহার করে বা রিসাইকেল করে, মানে রিসাইকেল মানে হচ্ছে একটি জিনিসকে ব্যবহারের পর সেটা নতুন কোনো প্রক্রিয়াজাতের মাধ্যমে নতুন কোনো একটি জিনিস তৈরি করে সেটাকে যদি আবার ব্যবহার করি, এভাবেও কিন্তু আমরা বায়ু দূষণকে কী করতে পারি, রোধ করতে পারি। ফলে ময়লা আবর্জনা কম হবে, বায়ু দূষণটাও রোধ হবে।
এছাড়াও ময়লা আবর্জনা যদি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেও কিন্তু আমরা বায়ুকে কী রাখতে পারি, দূষণ মুক্ত রাখতে পারি। আর সবচেয়ে বড় যে কাজটি সেটি আমরা করতে পারি কি, গাছ লাগিয়ে। কারণ গাছ লাগালে বায়ুতে অক্সিজেনের পরিমাণটা বাড়বে। যত বেশি গাছ লাগাবে তত বেশি বায়ুতে অক্সিজেনের পরিমাণ বাড়বে এবং বায়ু দূষণমুক্ত থাকবে। আর সবচেয়ে বড় যে কাজটি সেটি হচ্ছে কি, জনসচেতনতা বৃদ্ধি। আমি নিজে সচেতন হব, আমার পরিবারের লোকদের সচেতন করব, অন্য আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককে যদি আমরা সচেতন করতে পারি, মানে সবাইকে আমরা যদি সচেতন করতে পারি, সচেতনতা যদি গড়ে তুলতে পারি, তাহলেই আমরা কী করতে পারবো, বায়ু দূষণকে রোধ করতে পারবো। তো বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম, বায়ু দূষণ কি, বায়ু দূষণের কারণ, ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধের উপায় এ সম্পর্কে জানলাম। তো আজকে আমাদের পাঠ এ পর্যন্তই। তোমরা এই অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো রয়েছে এগুলো খুব ভালো করে পড়বে, আর অধ্যায়টি তো অবশ্যই ভালো করে পড়বে, কারণ এখান থেকে যেমন তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, ছোট ছোট প্রশ্ন বা শূন্যস্থান পূরণ এগুলো থাকতে পারে। আর এছাড়াও আজকে যে টপিকসটা আমরা পড়লাম সেই টপিকসটা শুধু পড়ার জন্য না, নিজেদের জীবনেও যেন বাস্তবে আমরা এগুলো প্রয়োগ করতে পারি, মানে তোমরা যাতে এগুলো প্রয়োগ করতে পারো সেদিকেও তোমরা খেয়াল রাখবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।